আসসালামু আলাইকুম ডিয়ার জব এনথুজিয়াস্টস। সো আমরা আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিকল্পে আমরা আমাদের ইংলিশ লিটারেচার পার্টের প্রিপারেশনটা শুরু করেছি লাস্ট লেকচারগুলো থেকে। সো লাস্ট যে দুটো লেকচার আমরা করেছি সেখানে আমরা ইংরেজি সাহিত্যের ওল্ড এবং যে মিডল এজ এবং তারপর আমরা হচ্ছে রেনেসান্স যে ছিল অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে পুনর্জাগরণ সংক্রান্ত যে সময়টা সেই সময়টা নিয়ে আমরা পড়েছি। সেই সময়ের যতজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন তাদের বিখ্যাত সাহিত্য কর্মগুলো এবং যেভাবে কোয়েশ্চেনগুলো আসে সেই যুগ বিভাগ ধরে ধরে কিন্তু আমরা সেভাবে পড়াটা শুরু করেছি। সো আমাদের আজকের লেসনটা অনেক ভালোভাবে গুরুত্বপূর্ণ। আজকের লেসন আমরা ডিসকাস করব ওই ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের ক্রম অনুসারে আমরা যদি আগাই বা অর্ডার অনুসারে প্রথমে আমরা পড়ব নিও ক্লাসিক্যাল পিরিয়ডের রিভিউটা বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক কারা, তাদের বিখ্যাত সাহিত্যকর্ম কোনগুলা, এরপর হচ্ছে সেখানে স্পেসিফিক কোটেশন কোনগুলা, পরীক্ষায় কোন কোয়েশ্চেনগুলো আসে। এভাবে এরপর আমরা রেস্টোরেশন দেখব, আমরা অগাস্টান পিরিয়ড দেখব, আমরা এজ অফ সেন্সিবিলিটি বা আলেকজান্ডার পোপের যে সময়টা আছে সেটা দেখব। এরপর আমরা দেখব রিভিউ অফ রোম্যান্টিক পিরিয়ড। সো আজকে আমরা যা পড়ব সব থেকে বেশি এর মধ্যে সব থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রোম্যান্টিক পিরিয়ডটা, কারণ এই রোম্যান্টিক পিরিয়ড থেকে বিসিএসের পরীক্ষার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে বেশ ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। সো আজকে আমরা সবগুলোই পড়বো, সবগুলো পার্ট থেকে হয়তো মোরলেস কোয়েশ্চেন হয়, বাট এদের মধ্যে একটু বেশি অ্যাটেনশনটা আমরা দিব হচ্ছে এই রোম্যান্টিক পিরিয়ডের এই অংশটাতে। ওকে, সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট ডিসকাসিং আওয়ার রেগুলার কন্টেন্ট। সো প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দেখেন, নিও মানে হচ্ছে নতুন বা নব্য। হ্যাঁ, নিও মানে হচ্ছে নতুন বা নব্য, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এখানে বলা হয় ক্লাসিক্যাল মানে কি, চিরায়ত, যেটা সবসময় ধরে চলে আসতেছে। সো নিও ক্লাসিক্যালের আভিধানিক অর্থ সম্পর্কে তো একটা আইডিয়া পাচ্ছেন। তাহলে এই সময়টা বা এই ক্লাসিক্যাল পিরিয়ডটা কোন সময়টাকে, ইংরেজি সাহিত্যের নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলতে মূলত কোন সময়টাকে ইঙ্গিত করা হয়, এটা আমরা যেমন ফার্স্ট লেসনে দেখেছি, আজকে আমরা দেখছি অ্যান্সার পরে 1600 থেকে 1785 যে সময়কালটা, এই সময়টাকেই আমরা ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের ক্রমানুসারে ক্লাসিফিকেশন অনুসারে আমরা এটাকে বলি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দিস পিরিয়ড হ্যাজ দ্য সাব ডিভিশন। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা সাব ডিভিশন আছে। প্রথমত যেটাকে আমরা বলি রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশনকে কেন রেস্টোরেশন বলি একটু পরেই দেখব। এরপর আমরা বলছি দ্য অগাস্টান এজ, অথবা এটাকে বলা হয় এজ অফ পোপ, আলেকজান্ডার পোপের এজও বলা হয় এটাকে। এরপর একটা আছে এজ অফ জনসন, স্যামুয়েল জনসন, অথবা এজ অফ সেন্সিবিলিটি। হ্যাঁ, এজ অফ সেন্সিবিলিটি। তাহলে এখানে আমরা যদি বলি আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মেইন তিনটা সাব ডিভিশন কি, সেই সাব ডিভিশনগুলোর মধ্যে প্রথমে আসতেছে আমাদের হচ্ছে আপনার রেস্টোরেশন পিরিয়ড, হ্যাঁ, পুনর্গঠন। তারপর হচ্ছে আমাদের অগাস্টান এজ অথবা দ্য এজ অফ পোপ, এবং হচ্ছে এজ অফ জনসন বা যেটাকে আমরা বলি এজ অফ সেন্সিবিলিটি। এটা হচ্ছে তিনটা সাব ডিভিশন। তাহলে অবশ্যই প্রথম ভাগটা যেটা 1600 থেকে 1700, এই সময়টাকে আমরা বলি রেস্টোরেশন পিরিয়ড। 1700 থেকে 1745 এটা হচ্ছে আমাদের এজ অফ পোপ বা দ্য অগাস্টান এজ, এবং এজ অফ সেন্সিবিলিটি হচ্ছে 45 থেকে শুরু করে বাকি অংশটা, এটা হচ্ছে এজ অফ স্যামুয়েল জনসন বা এজ অফ সেন্সিবিলিটি। তাহলে প্রথমে আমরা অবশ্যই ডিসকাস করা শুরু করব নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে, যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে সাহিত্যকর্মগুলোর মধ্যকার কমন বৈশিষ্ট্যগুলো কী ছিল বা কী বৈশিষ্ট্যগুলো দেখা দিয়েছে সেটা আমাদের আগে বুঝতে পারতে হবে। সো দেখি কি আইডিয়াজ অফ নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মূল ধারণাগুলো কী। প্রথমত এর ডিউরেশন হচ্ছে দেখেন 1660 থেকে 1885, নোন অ্যাজ সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড। হ্যাঁ, এই যে বললাম যুগ বিভাগ দেখে আমাদের পেন নেওয়ার কিছু নাই, 1660 থেকে 1785 পর্যন্ত যদি আমরা বলি একই, ঠিক আছে। হ্যাঁ, 1660 থেকে 1785, নোন অ্যাজ সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড, এটাকে সিউডো ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়, অর্থাৎ ক্লাসিক্যাল না, সিউডো ক্লাসিক্যাল। ওকে, অলসো নোন অ্যাজ দ্য এনলাইটেনমেন্ট পিরিয়ড। এনলাইটেনমেন্ট মানে কি, যখন কোনো কিছু কি আলোকিত করা হয়েছিল, আলোকবর্তিকা, হ্যাঁ, আলোকবর্তিকার সমর্থক যে সময়টা, অর্থাৎ এই সময় কি নতুন করে আলোর জাগরণ দেখা দিয়েছে, আলো দেখা গিয়েছিল, এটা তাত্ত্বিক কথা। মানে ফ্যাক্টরটা কি দেখি, দ্য রাইটার্স অফ দিস এজ ইমিটেটেড দ্য স্টাইল অফ দ্য অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান রাইটার্স। এই এজের যে রাইটাররা ছিলেন তারা প্রাচীন যে গ্রিক এবং রোমান যে লেখকরা ছিলেন তাদের যে স্টাইলটা, তাদের যে ধরনটা, সেই ধরনটাকে কিন্তু তারা মূলত উপস্থাপন করেছেন নতুন আঙ্গিকে। এজন্য এটাকে বলা হয় কি নব্য ক্লাসিক্যাল বা নব্য চিরায়ত যে সময়টা, হ্যাঁ, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। হিউম্যান বিংস আর গিভেন মোস্ট ইম্পর্টেন্স। এই সময়ে এসে সাহিত্যকর্মে হিউম্যান বিংকে অর্থাৎ মানুষ সর্বোচ্চ প্রাধান্য পাওয়া শুরু করে। পূর্ববর্তী সময় কিন্তু আমরা যখন দেখেছি ওল্ড ইংলিশ বা মিডল ইংলিশ, তখন কিন্তু আপনার হচ্ছে অনেক ফিকশনাল ক্যারেক্টার এসছে, কি বলে
দৈত্যবধের কাহিনী এসছে, সুপার হিউম্যান, সুপারম্যান, দেব দেবতা, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু ছিল, ঠিক আছে। বাট এখানে এসে কি মানবিকতা, মানে মানুষ কিন্তু প্রাধান্য পাওয়া শুরু করে, মুখ্য চরিত্র হয়ে উঠতে শুরু করে সাহিত্যকর্মগুলার। দ্য লিটারেরি আইডল অফ দিস এজ ইজ আর্ট ফর ম্যান সেক, নট আর্ট ফর আর্ট সেক। অর্থাৎ এই যে সময়টা, এই সময়ের সাহিত্যের যে দর্শনটা ছিল, সেই দর্শনটাকে বলা হয় আর্ট ফর ম্যান সেক, মানে মানুষের জন্য শিল্প, নট আর্ট ফর আর্ট সেক। শিল্পের জন্য শিল্প, এটা এই সময়ের স্লোগান ছিল না, বা এই সময়ের মূল ভাব ছিল না। এই সময়ের সাহিত্যকর্মের মূল নির্যাসটা ছিল মানুষের জন্য সাহিত্য, ঠিক আছে, সাহিত্যর জন্য সাহিত্য রচনা না, মানুষের জন্য সাহিত্য রচনা। এজন্যই বললাম হিউম্যান বিং মোস্ট ইম্পর্টেন্স পাচ্ছিল। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, যে আর্ট ফর আর্ট সেক বা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বৈশিষ্ট্য কি, আর্ট ফর আর্ট সেক নাকি আর্ট ফর ম্যান সেক? তখন আপনাকে বলতে হবে আর্টস ফর ম্যান সেক। ওকে, তাহলে আমাদের কি প্রথমত হচ্ছে এখানে কি রেস্টোরেশন পিরিয়ড নেওয়ার প্রথমে কথা বলছি, দ্য কি আইডিয়াজ অফ রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডের আইডিয়াগুলো কি? তো আমরা যেটা বলছি, প্রথমেই আমরা যে ক্লাসিফিকেশনটা দেখেছিলাম, মূলত আমাদের এটি কিন্তু আমাদের নিও ক্লাসের এটা 1660 থেকে শুরু হয়ে 1700 পর্যন্ত, হ্যাঁ 1600 না, এটা হচ্ছে 1660 থেকে। ওকে, দেখি আমরা। তো তাহলে প্রথম কথা যদি আমরা বলি, তাহলে এই রেস্টোরেশন পিরিয়ডে কি হয়েছে, কি আইডিয়াজ অফ রেস্টোরেশন পিরিয়ড। এখন এতক্ষণ ধরে ইন জেনারেল আমরা যেটা বললাম সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বৈশিষ্ট্য। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের তো সাব ডিভিশন আমরা করেছি তিনটা, এক হচ্ছে রেস্টোরেশন এজ, এটা হচ্ছে এজ অফ পোপ, তাই না, বা অগাস্টান পিরিয়ড, একটা হচ্ছে এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি, তিনটা সাব ডিভিশন। তাহলে এখন আমাদের আলোচনা হচ্ছে প্রথম সাব ডিভিশনটা নিয়ে, সেটা কি, সেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডকে কেন বলা হয়, কারণ এই সময় এসে দেখেন, আমরা যখন ফার্স্ট দুইটা লেকচার পড়েছি তখন আমরা বলতেছিলাম রেনেসা, রেনেসা মানে বিপ্লব বা নবজাগরণ। সেখানে কি মোনার্কির অবসান ঘটেছিল, রাজতন্ত্রের কিন্তু অবসান ঘটেছিল। তো মানুষ দেখলো যে রাজতন্ত্রের অবসান ঘটিয়েও তারা যে খুব ভালো আছে ব্যাপারটা এমন নাই। তো এই সময়ে এসে পুনরায় আবার কি হয়, রাজতন্ত্রের পুনরুত্থান হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন, পুনঃস্থাপন হয়েছিল, পুনঃস্থাপিত হয়েছিল। কি পুনঃস্থাপিত হয়েছিল? মোনার্কি, মোনার্কিটাকে পুনঃস্থাপন করা হয়েছিল। ওকে, দ্য ইংলিশ লিটারেরি ট্রেডিশন ওয়াজ রিস্টোর্ড, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে মূল দর্শনটা, মূল ঐতিহ্যটা, সেটাকে আবার পুনঃস্থাপিত করা হয়েছিল। রেস্টোরেশন অফ মোনার্কি, এটা তো মাত্র বললাম। টু পলিটিক্যাল পার্টিস, তখন দুইটা পলিটিক্যাল পার্টিস ছিল, একটা ছিল দ্য উইং অ্যান্ড দ্য টোরি, হ্যাঁ, ওয়ার ফর্ম, দুইটা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল তৈরি করা হয়। ইন 1695 সালে প্রেস ওয়াজ মেড ফ্রি, বুঝতে পারছেন তো, প্রেস গণমাধ্যমকে কি মুক্ত ঘোষণা করা হয়, মুক্ত গণমাধ্যমের সূচনায় কিন্তু এই 1695 সাল থেকে। দ্য বিল অফ রাইটস ওয়াজ অ্যাডপ্টেড ইন 1689। এই সময় কি হয়েছে, বিল অফ রাইটস মানে কি, বিল অফ রাইটস যেটাকে বলা হয় যে নাগরিকদের অধিকার সংক্রান্ত যে বিলটা, যে আইনটা, সেই আইনটা কিন্তু তখন পাস হয়, অর্থাৎ সকল কিছু কি পুনর্গঠন হওয়া শুরু করে। মোনার্কি বা রাজতন্ত্র আসে কিন্তু সেটা একটু ভিন্ন মাত্রায় কিন্তু আসা শুরু হয়, ঠিক আছে। এই সময় প্রথম রিনোন রাইটার কারা, প্রথম যার নাম আমরা বলি ওনাকে বলা হয় এপিক পয়েট বা জন মিল্টন, ঠিক আছে। জন মিল্টন কি গ্রেট এপিক রাইটার, উনি শুধু মহাকাব্য রচনা করতেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, হ্যাঁ, এই ধরনেরগুলো হচ্ছে ওনার বিখ্যাত সাহিত্যকর্ম। জন মিল্টন কি করেছেন, হি স্টার্টেড রাইটিং ইন দ্য প্রিভিয়াস এজ, যদি উনি লেখা শুরু করেছিলেন পূর্ববর্তী সময়ে, যুগে, বাট হি রোট হিজ গ্রেট এপিক্স ইন দিস পিরিয়ড, এই পিরিয়ডে এসে সে তার সব থেকে বিখ্যাত এপিক বা মহাকাব্যগুলো কিন্তু উনি রচনা করেন। হ্যাঁ, গ্রেট এপিক রাইটার, ফেমাস রাইটিংয়ের মধ্যে কি আছে, প্রথম হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট হচ্ছে ওনার প্রথম এপিক রাইটিংস, হ্যাঁ, উনি কি করেছেন, রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। এইটা প্রশ্নে আসে, প্যারাডাইস লস্টের মূল কথা কি ছিল, টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, অর্থাৎ সৃষ্টিকর্তার যে কি নিয়ম, কার জন্য, মানুষের জন্য, এইটাকে জাস্টিফাই করার জন্য কিন্তু প্যারাডাইস লস্ট উনি লিখেছিলেন, ঠিক আছে। এখান থেকে আমরা যে আদিম ধারণার কথা বলি, হ্যাঁ, আমরা যেমন বলতাম আমাদের অ্যাডাম বা ইভ যেটাকে বলা হয়, আদম আলাইহিস সালাম, তাকে যে বেহেশত থেকে নির্বাসনে পাঠানো, প্যারাডাইস যে লস্ট, হ্যাঁ, বেহেশত যে হারিয়ে ফেলা, ওই ধরনের কিন্তু মূল ভাবের উপর ভিত্তি করে কিন্তু উনি ওনার এই মহাকাব্যগুলো রচনা করেছেন। এবার ছিল প্যারাডাইস রিগেইন, হ্যাঁ, প্যারাডাইস রিগেইন আবার উনি পরে রচনা করেন। এবার ছিল লাইসিডাস, হ্যাঁ, লাইসিডাস হচ্ছে একটা এলিজি, শোকগাথা। এই শোকগাথা উনি কার জন্য লিখেছিলেন, দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড এডওয়ার্ড কিং, ওনার বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যুতে উনি এই শোকগাথাটা বা এই এলিজিটা উনি লেখেন। এই এলিজিটার নাম কি, এলিজিটার নাম হচ্ছে লাইসিডাস, হ্যাঁ, শোকগাথা। এই লাইসিডাস শোকগাথাটা উনি রচনা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ যে লাইসিডাস কার লেখা, এটাও আসে জন মিল্টনের। আবার লাইসিডাস কাকে উৎসর্গ করা হয়েছিল, কার মেমোরিতে এই এলিজিটা রচনা করা হয়, এটা হচ্ছে এডওয়ার্ড কিং এর মেমোরিতে, হ্যাঁ। একটা আছে স্যামসন কি অ্যাগনিস্টিস, এটা উনি লিখেছেন। অফ এডুকেশন, হ্যাঁ, তারপর কি অ্যারোপেজিটিকা, এগুলো তোমার এসের একটা কি
এসের সংকলন, কিন্তু ওনার সবথেকে বিখ্যাত শিল্পকর্ম প্রথম তিনটাই, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন এবং হচ্ছে লাইসিডাস। প্যারাডাইস লস্টের মূল কথা কি ছিল? টু জাস্টিফাই গডস ওয়েজ টু ম্যান, এটা ঠিক আছে। আর আমাদের এই রেস্টোরেশন পিরিয়ড বা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের মূল কথা কি? কি আর্ট ফর ম্যান সেক, নট আর্ট ফর আর্ট সেক। এই কথাগুলো মনে রাখবো, কারণ এগুলোই দেখবো আমরা প্রশ্নে কিন্তু এসেছে। এরপর আমরা যাই, দেখেন জন বানিয়ান। জন বানিয়ান একজন বিখ্যাত লেখক ছিলেন, উনি অনেক প্রোজ গদ্য রচনা করতেন। তার ফেমাস রাইটিংয়ের মধ্যে ছিল দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এটা একটা ফেমাস অ্যালিগরি ইন প্রোজ। হ্যাঁ, একটা ছিল দ্য হলি ওয়ার হচ্ছে ওনার একটা বিখ্যাত কর্ম, সাহিত্যকর্ম। জন ড্রাইডেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, জন বানিয়ানদের থেকে জন ড্রাইডেন অনেক বেশি প্রাসঙ্গিক, এবং ওনাকে অনেকে এই যুগকে নামকরণ করে এজ অফ ড্রাইডেন বলেও কিন্তু অনেকে এই যুগটাকে নামকরণ করা হয়, এই রেস্টোরেশন পিরিয়ডকে, ঠিক আছে। উনি কি ছিল? উনি একজন স্যাটায়ারিস্ট ছিলেন, উনি স্যাটায়ার রচনা করতেন। উনি কি করতেন? উনি স্যাটায়ার রচনা করতেন, স্যাটায়ার। হ্যাঁ, হি ওয়াজ পয়েট লরিয়েট, উনি একজন পয়েট লরিয়েট ছিলেন। তার বিখ্যাত রাইটিংয়ের মধ্যে কি ছিল? অল ফর লাভ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, দ্য ইন্ডিয়ান এম্পারর, হ্যাঁ, অ্যাবেসালম অ্যান্ড দেখেন কি অ্যাচিটোফেল, তারপর কি ছিল? ম্যাকফিলনো, তারপর কি দ্য এস অফ ড্রামাটিক পোয়েজি, এই যে এই লেখাগুলো। তবে ওনার বিখ্যাত হচ্ছে অল ফর লাভ, হ্যাঁ, জন ড্রাইডেনের অল ফর লাভটা, এবং দ্য ইন্ডিয়ান এম্পারর, এই দুটাই গুরুত্বপূর্ণ। অনেকে ইন্ডিয়ান এম্পারর দিতে যেয়ে দেখা যাবে যে অন্য আরেকজনের, হ্যাঁ, ইএম ফস্টারের নাম বলে দেয়। ইএম ফস্টার মনে রাখবেন, উনি লিখছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, আর দ্য ইন্ডিয়ান এম্পারর রচনা করেছেন জন ড্রাইডেন। ওকে, উইলিয়াম কনগ্রিভ, উনি খুবই বিখ্যাত। উইলিয়াম কনগ্রিভ বিখ্যাত একজন লেখক, ওনার কি লাভ ফর লাভ, এটা ওনার খুব বিখ্যাত একটা রচনা। হি ওয়াজ এ ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স, উনি কমেডি অফ ম্যানার্স রচনার জন্য বিখ্যাত ছিলেন। কমেডি অফ হিউমার্সকে করেছিলেন বেন জনসন, আর কমেডি অফ ম্যানার্সের জন্য তাহলে কে বিখ্যাত? উইলিয়াম কনগ্রিভ। ভলপনি কার লেখা? বেন জনসনের লেখা। আর লাভ ফর লাভ কার লেখা? উইলিয়াম কনগ্রিভের লেখা। উনি জনাথন সুইফটের বন্ধু ছিলেন। জনাথন সুইফট কি করেছিলেন? গালিভার ট্রাভেলস, এটা কিন্তু জনাথন সুইফট আলাদা করে লিখেছিলেন, ঠিক আছে। এনিওয়েজ, ওনার ফেমাস রাইটিংয়ের মধ্যে কি আছে? দ্য ডাবল ডিলার, লাভ ফর লাভ এটা বেশি গুরুত্বপূর্ণ। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ও ভয়াবহ গুরুত্বপূর্ণ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আর কি? দ্য মর্নিং ব্রাইড, দ্য মর্নিং, এটা কিন্তু মর্নিং না, মর্নিং, হ্যাঁ, শোকতপ্ত যে ব্রাইড। জন লক লিখেছেন, জন লক কি ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি। উনি মূলত ওনার এই টাইটেলটার জন্য বেশি পরিচিত। আধুনিক গণতন্ত্রের প্রবক্তা বলা হয় জন লককে। হ্যাঁ, জন লককে ছিল আধুনিক গণতন্ত্রের প্রবক্তা। ওনার বিখ্যাত লেখার রচনার মধ্যে আছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তার মানে উনিও কিন্তু পয়েট না, উনিও কিন্তু প্রোজ রচনাই করতেছিলেন। ওকে, আফটার দ্যাট ইফ ইউ লুক থ্রু, আমরা যেটা চলে যাই অগাস্টান এজ, যেটা অর্থাৎ আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে সেকেন্ড সাব ডিভিশনটা, অর্থাৎ অগাস্টান এজে আমরা এখন চলে আসলাম। অগাস্টান এজের কি আইডিয়াগুলো কি বা মূল ধারণাগুলো কি? অগাস্টান এজের মূল ধারণাগুলোর মধ্যে দেখেন, সবার আগে আমরা যেটা বুঝতে পারছি যে এই যুগের মূল বৈশিষ্ট্যগুলো কি। দ্য রাইটার্স অফ দিস পিরিয়ড ইমিটেটেড দ্য স্টাইল অ্যান্ড দ্য এলিগেন্স অফ দ্য রাইটার্স হু রোট ইন ইটালি ডিউরিং দ্য রেইন অফ দ্য এম্পারার অফ অগাস্টাস। অর্থাৎ ইতালির একজন শাসক ছিলেন, নাম ছিল অগাস্তাস। সেই ইতালির শাসক অগাস্তাসের শাসনামলে ইতালিতে থাকা লেখকরা যে স্টাইল, যে ধরনে তারা লিখতেন, এই সময়ের লেখকেরা সেই একই ধরনের মূলত তাদের লেখা তাদের কি করেছেন, তাদের লেখাগুলো কন্টিনিউ করেছেন। এই জন্য বলা হয় এই এজের কি আইডিয়া বা সবথেকে গুরুত্বপূর্ণ ধারণাটাই হচ্ছে কি, এই মানে কি তাদের মধ্যে একটা ছাপ ছিল কিসের? ইতালিতে এম্পারার অগাস্টাসের শাসনামলের লেখকেরা যে স্টাইলে লিখতেন সেই স্টাইল সংক্রান্ত রচনার। দিস স্প্যান অফ টাইম ইজ অলসো কল্ড দ্য এজ অফ পোপ। এই সময়টাকে এজ অফ পোপও বলা হয়, কারণ বিকজ আলেকজান্ডার পোপ ওয়াজ দ্য বেস্ট নোন পোয়েট অফ দিস টাইম। এই যুগের সব থেকে কি বিখ্যাত লেখক ছিলেন কে? আলেকজান্ডার পোপ। এই জন্য পোপের যুগ নামে এটাকে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। ওকে, এই পোপ কিন্তু ভ্যাটিকানের পোপ না, আলেকজান্ডার পোপ ওনার নাম অনুসারে। স্কটল্যান্ড ওয়াজ অ্যানেক্সড টু ইংল্যান্ড। হ্যাঁ, এখানে কি হয়েছিল? স্কটল্যান্ড কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল ইংল্যান্ড থেকে। ওকে, স্কটল্যান্ডটা। এরপর কি হয়েছে? দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ইংল্যান্ড ওয়াজ ফর্মড। ইংল্যান্ডের প্রথম ক্যাবিনেট, প্রথম মন্ত্রিসভা তৈরি হয়েছিল। দ্য ফার্স্ট ইংলিশ ডেইলি নিউজ পেপার, দ্য ডেইলি কোরান্ট অ্যাপিয়ার্ড ইন লন্ডন ইন 1702 সালে এই দ্য ডেইলি কোরান্ট নামক প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা কিন্তু সূচনা হয়। অর্থাৎ সাহিত্যের সমসাময়িক যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো, সেই ইভেন্টগুলো কিন্তু আমরা আমাদের ব্রেনে নেওয়ার চেষ্টা করছি। রিনোন রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এই সময় সবচেয়ে বিখ্যাত লেখকদের মধ্যে প্রথমে ছিলেন ড্যানিয়েল ডিফো। তার একটা সাহিত্যকর্মের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং এটা নিয়ে উনি প্রাসঙ্গিক। সেটাকে রবিনসন ক্রুশোর গল্প উনি লিখেছিলেন। এটা একটা অ্যাডভেঞ্চারাস নভেল। হ্যাঁ,
এটা একটা অ্যাডভেঞ্চার নভেল, অ্যাডভেঞ্চার উপন্যাস, রবিনসন ক্রুসো। অনেকে আমরা যারা ছোটোবেলায় অনুবাদ সাহিত্য পড়েছি, ভিনদেশি ভাষী কিশোর সাহিত্য হিসেবে রবিনসন ক্রুসোর গল্প কিন্তু আমরা সবাই পড়েছি। এই নভেলটা কিন্তু আমরা পড়েছি অনেকেই, আপনাদের মধ্যে অনেকে পড়েছেন শিওর। এরপরে জনাথন সুইফট, যেটা বলেছিলাম জনাথন সুইফটের বিখ্যাত কি, এখানে দেখেন গল্প কাহিনী শুরু হয়েছিল গালিভার্স ট্রাভেলস। ওই গালিভার এবং লিলিপুট এটা একটা বেস্ট স্যাটায়ার ছিল। স্যাটায়ার মানে কি, রূপকাশ্রয়ে কোনো কিছুকে হাস্যরসাত্মক ওয়েতে কোনো সিরিয়াস কথাবার্তা বলে ফেলা, এটাই হচ্ছে বলা হয় স্যাটায়ার। হ্যাঁ, আমরা আমাদের সর্বশেষ কী বলে লেকচার রিলেটেড, ইংলিশ লিটারেচার রিলেটেড যে সর্বশেষ লেকচার আমরা যাবো, সেখানে যেয়ে কিন্তু আমরা এই টপিকগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব। এই লিটারেরি টার্মসগুলা, এই টার্মসগুলোর বিশেষত্ব কী সেগুলো কিন্তু আমরা দেখবো। ওকে, তো তাহলে জনাথন সুইফটকে, ওনাকে বলা হয় গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট, মানে সর্বশ্রেষ্ঠ স্যাটায়ারিস্ট। মানে হাস্যরসাত্মক ভঙ্গিমায়, হাস্যরসাত্মক পরিবেশ সৃষ্টি করে খুব গুরুত্বপূর্ণ বা সিরিয়াস ইস্যুগুলোকে অ্যাড্রেস করা, এটি হচ্ছে স্যাটায়ারের মূল ধর্ম। ঠিক আছে, স্যাটায়ার ফেমাস রাইটিং, তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে কী ছিল, দ্য ব্যাটেল অফ দ্য বুকস, এ টেল অফ এ টাব। এ টেল অফ এ টাবও কিছুটা গুরুত্বপূর্ণ, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গালিভার্স ট্রাভেলস। আমরা পড়েছিলাম গালিভার্স এবং লিলিপুট। গালিভার কি একটা সে সমুদ্রে একটা তার জাহাজ দুর্ঘটনা হয়ে যে সে একটা দ্বীপে চলে যায়। দ্বীপের সব মানুষ বা অধিবাসীরা দেখা যেত মানে কি সে হাতে নিয়ে কয়েকজনকে রাখতে পারে, এত ছোট তার আকার, এত বিশাল আকার ছিল। ওখান থেকে সে আসলে স্যাটায়ার করেছিলেন। কিছু এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল বা সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার জন্য। অনেকে বলেন সেই বিষয়গুলো এখন অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যেতে পারে বিভিন্ন রাষ্ট্রের জন্য। তো খুব ভালো স্যাটায়ার আর কি। হ্যাঁ, আলেকজান্ডার পোপ, যার নামে এই সময়টাকে আবার নামকরণ করা হয়, সে কে মক হিরোইক পয়েট, তাকে বলা হয় মক হিরোইক পয়েট। মক হিরোইক পয়েট বলা হয় আলেকজান্ডার পোপকে। হি ওয়াজ অলসো ফেমাস ফর হিজ ট্রান্সলেশন অফ হোমার। হোমার কিন্তু একটা মহাকাব্য, তাই না? এই হোমারকে উনি কিন্তু প্রথম ট্রান্সলেট করেছিলেন। হোমারকে উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তার বিখ্যাত রচনার মধ্যে কি আছে, দ্য রেপ অফ দ্য লক, ভয়াবহ গুরুত্বপূর্ণ রেপ অফ দ্য লক। এটাই একটা মক এপিক, ঠিক আছে? এটা একটা মক এপিক বা মহাকাব্য। মক মানে কোনোরকম কোনো কিছু কি করা, মক করা, যেটাকে আমরা বলি, ঠিক আছে? হিরোইন ছিল কে, বেলিন্ডা। বেলিন্ডা ক্যারেক্টারটা কোন রচনার, এটা এভাবে আসে, দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক কোন ধরনের রচনা, এটা একটা মক এপিক, ঠিক আছে? আলেকজান্ডার পোপের পরিচয় কি ছিল, একজন মক হিরোইক পয়েট ছিল। তারপর দেখেন ডান্সিয়ার্ড অ্যান্ড এসে টু ক্রিটিসিজম, ওনার লেখা এসে টু ক্রিটিসিজমও এসছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক কে লিখেছেন, আলেকজান্ডার পোপ লিখেছেন। তার বিখ্যাত কিছু কোটেশন আছে, দেখেন তার বিখ্যাত কোটেশনের মধ্যে দেখেন, সবার আগে দেখেন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, অর্থাৎ যেখানে কি দেবতারা যেতে ভয় পায়, বোকারা সেখানে দৌড়ে যায়। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। হ্যাঁ, দেখেন দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। মানুষকে চিনতে হলে কি, মানব জাতিকে বুঝতে হলে আপনাকে আগে মানুষ চিনতে হবে। অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ ওয়ার্ড, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরকম একটা কথা কিন্তু কি আমরা ফ্রান্সিস বেকনের কাছে দেখেছি, তাই না? তো মূল কথাটা কি ছিল, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। উনি এটাকে আরও পরিশীলিতভাবে বলেছেন, ঠিক আছে? আমরা সেখানে দেখছিলাম কি, আমরা আগে একটা উক্তি পড়েছি না, উক্তি দেখবেন এরকম আরও উক্তি আছে, বাট সরাসরি মিডিয়া বলছে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা হচ্ছে মহৎগুণ। তো এই যে সব কোটেশনগুলো, ফেমাস কোটেশনগুলো, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের এই আলেকজান্ডার পোপের কিন্তু প্রণীত। হ্যাঁ, উনি দিয়েছেন কিন্তু এই কোটেশনগুলো। এরপর কি আছেন স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসনও খুব বেশি মানে ফেমাস কেউ না, ওনার একটা লেখা খুব গুরুত্বপূর্ণ, পামেলা অথবা হচ্ছে আপনার ভার্চু রিওয়ার্ডেড, হচ্ছে ফার্স্ট ইংলিশ নোভেল। এটাকে প্রথম ইংরেজি উপন্যাস হিসেবে কনসিডার করা হয়। হ্যাঁ, পামেলা অথবা ভার্চু রিওয়ার্ডেড, এটা রচনা করেছিলেন স্যামুয়েল রিচার্ডসন। মানে উনি হচ্ছে প্রথম নন ইংলিশ নোভেলিস্ট আর কি। হ্যাঁ, এই জন্য ওনাকে ইংরেজিতে প্রথম নোবেল হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। জোসেফ অ্যাডিসন অ্যান্ড স্যার রিচার্ড স্টিল, ওনারা কি কোলাবোরেটর মানে করে ওনারা একত্রে সাহিত্য রচনা করতেন। হ্যাঁ, কে স্যার রিচার্ড স্টিল আর হচ্ছে জোসেফ অ্যাডিসন। ওনারা কারা, দেওয়ার ফেমাস এসে ওনারা রচনা করতেন, রচনা করতেন, ওনারা প্রবন্ধ লিখতেন। দ্য স্পেকটেটর, দর্শকের, ওনারা বিখ্যাত একটা কি এসে একটা আছে কি, দ্য টাটলার, এই দুইটাই কিন্তু ওনাদের বিখ্যাত রাইটিংস। হ্যাঁ, ওনারা লিটারেরি কোলাবোরেটর, একসাথে সাহিত্য রচনা করতেন, এই জন্য ওনারা গুরুত্বপূর্ণ। নাও ইয়ার কামস দ্য লাস্ট পার্ট অফ দ্য কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেখানে আমরা কি শিখবো, আমরা অগাস্টান দেখলাম, আমরা রেস্টোরেশন দেখলাম। রেস্টোরেশনকেও এজ অফ ড্রাইডেন বলা হয়, ড্রাইডেনের এজ বা এজ অফ রেস্টোরেশন দেখলাম। এরপর আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে এজ অফ পোপ বা হচ্ছে কি পিরিয়ড, অগাস্টান পিরিয়ড। এখন আমরা দেখবো হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, বা এটাকে কি বলা হয়, এজ অফ জনসনও বলা হয়, স্যামুয়েল জনসনের নাম অনুসারে। দিস এজ ইজ কল্ড
দ্য এজ অফ সেন্সিবিলিটি, এই যুগকে সেন্সিবিলিটির এজ বলা হয়। কারণ কি? বিকজের পর রিজন হয় না, মানে বিকজ অফ দ্য রিজন। হ্যাঁ, কারণটা হচ্ছে সেন্সিবল ভিউস। বিকজ হচ্ছে কি রিজন, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কারণ প্রদর্শন, সেন্সিবল ভিউস বিচক্ষণ যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অ্যান্ড অরিজিনাল জিনিয়াস কন্ট্রোল দ্য লিটারেচার অ্যাট দ্য টাইম। মানে এখানে কাউকে অনুকরণ, আমরা যেমন আগের ফেজে দেখলাম ইতালির যে এম্পায়ার ছিল অগাস্টাস, কিং অগাস্টাস, মানে এম্পায়ার অগাস্টাসের সময়ের যারা লিটারারি কন্ট্রিবিউটর ছিল তাদের যে স্টাইলটা, সেই স্টাইলটাকে অনুকরণ করে কিন্তু আমাদের পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি সাহিত্যগুলো রচনা করা হয়েছে। বাট এই যুগে কিন্তু সব অরিজিনাল রাইটিং পিসগুলো ছিল। ঠিক আছে, তো অরিজিনাল রাইটিং পিসগুলো বলতে আমরা কি বুঝতেছি? অরিজিনাল জিনিস, যে রচনাগুলো আছে সেই রচনাগুলো তাদের সমহিমায় ভাস্বর ছিল। ওকে, তাহলে তারাই কিন্তু মূলত এই টাইমটাকে কন্ট্রোল করেছে। ইট ইজ অলসো কল্ড দ্য এজ অফ জনসন, এটাকে এজ অফ জনসনও বলা হয়। কারণ কি? আফটার দ্য নেম অফ ডক্টর স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসনের নাম অনুসারে এজ অফ জনসন বলা হয়, কারণ উনি হচ্ছেন এই টাইমের বা এই পিরিয়ডের সব থেকে ফেমাস কন্ট্রিবিউটর ছিলেন। ওকে, এই সময় আরও কিছু সমসাময়িক আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিল এই সময়টাতে 1769 সালে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল টাউন্স, অর্থাৎ প্রথম যে শিল্প বিপ্লব সেটা কিন্তু এই সময় মূলত হয়। ইন্ডাস্ট্রিয়াল টাউন্স অ্যাপিয়ার্ড, দেয়ার ওয়াজ রেভলিউশন ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষি উৎপাদনে কি একটা রেভলিউশন হয়ে যায়, কারণ হচ্ছে কৃষি তো সেই প্রথম যান্ত্রিকীকরণের দিকে কি প্রবেশ করে। ঠিক আছে, ম্যানুয়াল লেবার থেকে বা হিউম্যান লেবার থেকে যন্ত্রের প্রতি ডিপেন্ডেন্সি তখন তৈরি হয়, স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, সব কিছু ইন্ডাস্ট্রি রূপ পেতে শুরু করে। দ্য ব্রিটিশ ফাউন্ডেড ইটস এম্পায়ার ইন ইন্ডিয়া ইন 1757, এই সময় কিন্তু ব্রিটিশরা কী করে? উপনিবেশ স্থাপন করে ভারতীয় উপমহাদেশে 1757-তে, অ্যান্ড লস্ট দ্য আমেরিকান কলোনি ইন 1776, এবং 1776 সালে ব্রিটিশরা কিন্তু তাদের, আমেরিকা তো তাদের উপনিবেশ ছিল তাই না, আমেরিকান কলোনির উপর থেকে তারা দখল হারায়, কারণ 1776 সালেই তো আমরা জানি আমেরিকা তখন কী হয়, তারা কিন্তু তখন স্বাধীন হয়ে যায়। ফ্রেঞ্চ রেভলিউশন স্টার্টেড ইন 1789, এই একই সময় এই এজ অফ পোপ বা আমরা যেটাকে বলতেছি এজ অফ সেন্সিবিলিটি, এই সময় কিন্তু আবার কি ফ্রেঞ্চ রেভলিউশন হয়, ফরাসি বিপ্লব হয়, অ্যান্ড কন্টিনিউ টিল 1799, এবং 1799 পর্যন্ত এটা চলমান থাকে তাই না, ফরাসি বিপ্লব হয়। ভলতেয়ার অ্যান্ড কি রুশো, আমরা যাকে বলতে রুশো এবং ভলতেয়ার, এই দুজন কিন্তু ইন্ডিভিজুয়ালিজম, হ্যাঁ, এবং হচ্ছে কি শেখান তারা, অ্যান্ড ইন্সপায়ার্ড রেভলিউশন ফর মোর ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি, এবং সব জায়গায় সবাই কি তখন সমতার দৃষ্টিকোণ থেকে, সমতার দৃষ্টিতে যে না সবার সম অধিকার থাকবে, সম অধিকারের যে ধারণা, সেই ধারণাটা কিন্তু এই সময়টা থেকে মূলত আসতে শুরু করে। মানে এই সময় যারা লিটারারি কন্ট্রিবিউটর ছিলেন, যারা পলিটিক্যাল কন্ট্রিবিউটর ছিলেন, প্রত্যেকেই কিন্তু অরিজিনাল আইডিয়া পিচ করেছেন, অরিজিনাল আইডিয়া। এই জন্য রুশো, ভলতেয়ার, হ্যাঁ, এই প্রমুখ ব্যক্তিত্বও কিন্তু তাদের যে ধারণা, ইন্ডিভিজুয়ালিজমের যে ধারণা, হ্যাঁ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে ধারণা, এবং হচ্ছে সম্পদের উপর সুষম বন্টন ঘর বা সম্পদের সুষম অধিকারের যে ধারণা, এই ধারণা কিন্তু তারা এই পার্টিকুলার পয়েন্টে এসে তারা মূলত ব্রিফ করতে থাকেন। সো এই যুগের সাথে কিন্তু অনেক কিছু কিন্তু একই সময়ের সাথে কি জড়িত। ওকে, সো ফুলে আমরা এগুলো নিতে পেরেছি। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এই সময়ের রিনাউন্ড রাইটার্স কারা এবং তাদের সব থেকে ফেমাস ওয়ার্কগুলো কি। প্রথমত স্যামুয়েল জনসন, কারণ তার নামেই আমরা কিন্তু এই যুগটাকে নামকরণ করছি। তাহলে স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি, লেক্সিকোগ্রাফারও বলা হয়, মানে ইংরেজি ডিকশনারির কিন্তু জনক হচ্ছেন এই স্যামুয়েল জনসন। উনি ছিলেন শেক্সপিয়ার্স ক্রিটিক, শেক্সপিয়ারের উনি কী ছিলেন? একজন সমালোচক ছিলেন। উনি শেক্সপিয়ারের সমালোচনা করেছেন অনেক। ফেমাস রাইটিং, তার বিখ্যাত রচনা ছিল এ প্রিফেস টু শেক্সপিয়ার, শেক্সপিয়ারকে নিয়ে উনি বইও লিখেছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই প্রিফেস টু শেক্সপিয়ারের বিভিন্ন রচনার যে সমালোচনা বা একঘেয়েমি পানা, এই ব্যাপারগুলাই কিন্তু উনি অনেক সময় কোট করার চেষ্টা করেছেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে। সবসময় না, পজিটিভকে কিছু পজিটিভও বলেছেন, কিন্তু মানে যেখানে উনি ফিল করেছেন যে না মানে ইট নিডস ক্রিটিসিজম, সেখানে মানে হি ওয়াজ নেভার শাই অফ ইট। হ্যাঁ, উনি ক্রিটিসাইজ করেছেন। সো হেনরি ফিল্ডিং একজন গুরুত্বপূর্ণ রাইটার। হেনরি ফিল্ডিং একজন তার বিখ্যাত রাইটিং সব কি টম জোন্স, অ্যামেলিয়া অ্যান্ড জোসেফ অ্যান্ড্রিউস, উনি বিভিন্ন নামে মানে ক্যারেক্টারের নামে ওনার রাইটিংসগুলো রেখেছিলেন। হ্যাঁ, অ্যামেলিয়া, টম জোন্স, জোসেফ অ্যান্ড্রুস, তো এইভাবে হেনরি ফিল্ডিংয়ের নামটা একটু মনে রাখা যায়। থমাস গ্রেও খুব গুরুত্বপূর্ণ একজন রাইটার। উনি কি লিখেছিলেন? এলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। হ্যাঁ, এলেজি রিটেন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড এর একটা সর্বাপেক্ষা বিখ্যাত রচনা, তার একটা ফেমাস কোটেশন আছে। হ্যাঁ, সেটার মধ্যে কি বলা হয়? হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইটস ফলি টু বি ওয়াইস, মানে কখনো কখনো অজ্ঞানতাই কি আশীর্বাদ। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস
ইট ইজ ফলি টু বি ওয়াইজ, হ্যাঁ, ইট ইজ ফলি টু বি ওয়াইজ। যেখানে অজ্ঞানতা আশীর্বাদ সেখানে ঠিক আছে, আপনি যদি কি হয়ে যান, আপনি ওয়াইজ হয়ে যান, সেটা হয়তো আপনার জন্য কি খুব বেশি সুখকর কিছু না, হ্যাঁ। ফুল ম্যানি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, দ্য পাথস অফ গ্লোরি লিড, হ্যাঁ, বাট টু গ্রেভ। আচ্ছা, অলিভার গোল্ডস্মিথ একজন কি ওই সময় বিখ্যাত মানে কি কন্ট্রিবিউটর ছিলেন। ওনার বিখ্যাত রচনা কি দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নাগরিক, ওনার লেখা দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। দ্য ভাইকার অফ দ্য ওয়েক্সফিল্ড, এটা স্যাটারিক নোবেল, এটা তো গুরুত্বপূর্ণ না। সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি একটা গ্লোবালি অ্যাক্লেইমড একটা কিন্তু রচনা, হ্যাঁ। এরপর কি এডমন্ড ব্রুক কি করেছেন, উনি একজন বিখ্যাত এসেইস্ট, প্রাবন্ধিক ছিলেন, ওরেটর এবং একজন পলিটিশিয়ান ছিলেন 18 শতকের। অন আমেরিকান ট্যাক্সেশন, আমেরিকার যে ট্যাক্সেশন এবং হচ্ছে সেই সময়ের যে আমরা যে জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা থেকে শুরু করে সব কিছুতে ওনার এই বইটার একটা কিন্তু কি একটা ভূমিকা ছিল। স্পিচ অফ দ্য কনসিলিয়েশন উইথ আমেরিকা, স্পিচ অন মিস্টার ফক্স, হ্যাঁ, এগুলো অন ইস্ট ইন্ডিয়াস বিল, উনি পলিটিক্যাল রিফরমেশন, তারপর হচ্ছে ট্যাক্স, কর, মানে এই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে উনি অনেক ভোকাল ছিলেন এবং উনি যেই বইগুলো রচনা করেছেন উনি, ঠিক আছে। এই জন্য এক একটা ক্রাইটেরিয়া ছিল। এডওয়ার্ড গিবন আছেন, গোয়েথে আছে, হ্যাঁ, গোয়েথের বিখ্যাত রচনা কি ফস্ট, এটার জন্য আসে। উনি মূলত একজন জার্মান পোয়েট, হ্যাঁ। আচ্ছা, এডওয়ার্ড গিবনকে হিস্টোরিয়ান অ্যান্ড মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, উনি ব্রিটিশ আপনার হচ্ছে পার্লামেন্ট বা সংসদের মেম্বার হওয়া সত্ত্বেও উনি আবার সাহিত্য রচনা করতেন। আমরা উইনস্টন চার্চিল সম্পর্কে পড়বো। উইনস্টন চার্চিল কি ছিলেন, উনি একজন পলিটিশিয়ান ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সাহিত্য রচনা করে কিন্তু উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে, ঠিক আছে। উইনস্টন চার্চিল, ওকে, রাষ্ট্রপ্রধান একজন, হিস্টোরিয়ান এবং মেম্বার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এটাকে এডওয়ার্ড গিবন। দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার, এটা উনি লিখেছেন। স্যার ওয়াল্টার স্কট কি লিখেছেন, আইভ্যানহো, একটা খুব বিখ্যাত রচনা, আইভ্যানহো একটা খুব বিখ্যাত রচনা। তাহলে এই সেগমেন্ট থেকে আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখার চেষ্টা করি, কী কী প্রশ্ন এসেছে দেখেন। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ নোবেল, কিছুক্ষণ আগে আমরা পড়েছি, ইংরেজি উপন্যাস সাহিত্যের জনককে, হেনরি ফিল্ডিং, হ্যাঁ। পোয়েট আলেকজান্ডার পোপের সবচেয়ে বিখ্যাত রচনা কি, দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে আলেকজান্ডার পোপের সর্বাপেক্ষা বিখ্যাত রচনা। এবার দেখি গেল সব বিশেষের প্রশ্ন। প্যারাডাইস লস্ট ইজ অ্যাটেম্পটেড টু, প্যারাডাইস লস্ট কি নিয়ে বর্ণনা করা হয়েছিল, সৃষ্টিকর্তার উপায় মানুষের জন্য বলেছিলাম, তার মানে গডস ওয়ে টু ম্যান, হ্যাঁ, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান ওয়ে টু গড না, এটা কি গডের ওয়ে টু ম্যান, এটা হচ্ছে জাস্টিফিকেশন করা, এটা হচ্ছে প্যারাডাইস লস্টের অ্যাটেম্প ছিল। হু অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমাস এপিক পয়েট, আমরা কি এপিক পয়েট বলি একজন কি, সে কে, জন মিল্টন। ওনাকে এইভাবে প্রশ্ন আসে, অফ দ্য ফলোয়িং অথর্স হু রোট অ্যান এপিক, নিচের কে এপিক রচনা করেছেন, উইলিয়াম কোপার, উইলিয়াম শেক্সপিয়ার, কেউই কিন্তু না, জন মিল্টনকে এই জন্য আমরা বলি এপিক পয়েট, ঠিক আছে। আর আলেকজান্ডার পোপ কি বলতাম, মক হিরোইক পয়েট। হু ইজ দ্য কম্পোজার অফ প্যারাডাইস লস্ট কে রচনা করেছেন, এটা কিন্তু একটা এপিক, জন মিল্টন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, হ্যাঁ, তারপর কি, এগুলো সব কার, সব হচ্ছে জন মিল্টনের। বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, হু সেইড দিস অ্যান্ড হোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে শয়তান আমরা যেটা বাংলা বলি শয়তান, হ্যাঁ, তো শয়তান বলেছে, এটা শয়তান কখন বলেছে, প্যারাডাইস লস্টে বলেছে, ও বুঝাইছে ইট ইজ বেটার টু রেইন ইন মানে কি হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, অর্থাৎ সে বলছে স্বর্গে আদেশ প্রতিপালন করার থেকে নরকের রাজা হওয়া ভালো, এটা হচ্ছে শয়তানের কোট ছিল। এবং শয়তান মানে উচ্চ ইংলিশে বলা হয় শয়তান, হ্যাঁ, শয়তান এটা কখন বলেছিল, সে বলেছিল এটা কোথায়, প্যারাডাইস লস্টে, ঠিক আছে। এই যে অ্যাডাম, আমরা যাকে আদম বলি, ওইটাই আসলে ইংলিশে এটাকে বলা হয় অ্যাডাম, ঠিক আছে, মনে রাখবেন এটা, ওকে। তাহলে প্যারাডাইস লস্টে কিন্তু শয়তান এটা বলেছিল বা শয়তান বলছিল এই কথা, ওকে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি মানে কি, চার্চিয়ার, কিছুক্ষণ আগে আমরা দেখলাম থমাস গ্রে লিখেছিল, থমাস গ্রের বিখ্যাত রচনা এটা, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, এটা লিখেছেন থমাস গ্রে। এগুলোই পরীক্ষা, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট হয় এবং হবে। হু রোড দ্য ফেমাস পোয়েটিক লাইন, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, মাত্র আমরা পড়লাম বিখ্যাত কথা, মানুষ মাত্রই ভুল হয়, হ্যাঁ, এটা হচ্ছে পোপ বলতে এটা কিন্তু যে ভ্যাটিকানের পোপ না, আলেকজান্ডার পোপ, তার রচনা। মক হিরোইক পয়েট, হ্যাঁ, তার রচনা। হু রোড গালিভার্স ট্রাভেলস কে লিখেছে, জনাথন সুইফট, এই জনাথন সুইফট, গালিভার্স ট্রাভেলস, আমরা এটা প্রাসঙ্গিকতাও আলোচনা করেছি কিছুক্ষণ আগে। তো এক একজন লেখক সবসময় মাঝে দেখা যায় কি, সে একটা রাইট আপ দিয়ে কিন্তু সে ফেমাস থাকে, এগুলো সামনে আর বিস্তারিত কথা বলবো। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি কে লিখেন, ফার্স্ট লেক্সিকোগ্রাফার অফ ইংলিশ বলা হয় যাকে, সে কে, স্যামুয়েল জনসন। নিচে প্রথম ইংরেজি ডিকশনারিটা কিন্তু উনি মূলত তৈরি করেন বা রচনা করেন, প্রথম ইংলিশ ডিকশনারি রচনা করেন।
দ্য ফার্স্ট ইংলিশ নোভেল পামেলা হ্যাজ বিন রিটেন বাই কে? প্রথম ইংলিশ নোভেলিস্ট কাকে বলা হয়? স্যামুয়েল রিচার্ডসন। ওনাকে কিন্তু আমরা পড়েছি শুধু একটা কথা বলে, স্যামুয়েল রিচার্ডসনকে। তো ওনার নোভেলটাকে প্রথম ইংরেজি সাহিত্যের প্রথম স্বীকৃত নোভেল মনে করা হয়। হু ওয়াজ দ্য ফেমাস মক হিরোইক পয়েট? এই দেখেন বারবার বলছি, মক হিরোইক পয়েট কে? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে আমরা বলি হচ্ছে মক হিরোইক পোয়েট। ওকে, আফটার দ্যাট দেখেন টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন। এই যে সব কথাগুলো কার? আলেকজান্ডার পোপের কথা। টু আর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন, আলেকজান্ডার পোপ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, আলেকজান্ডার পোপ। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আলেকজান্ডার পোপের বক্তব্য। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? সবচেয়ে বড় স্যাটারিস্ট কে? স্যাটার কি এটা ব্যাখ্যা করেছি। স্যাটারের সূচনাই কিন্তু করেন জোনাথন সুইফট। উনি ইংরেজি সাহিত্যের মানে গ্রেটেস্ট স্যাটারিস্ট হিসেবে তাকে মনে করা হয়, কারণ তিনি সেই সময়ে যে স্যাটারগুলো লিখে রেখেছেন, অনেকে বলা হয় যে সেই স্যাটারগুলা বর্তমানে এই শতকে, একবিংশ শতকে এসেও কিন্তু এটা প্রাসঙ্গিক। হ্যাঁ, 2024-25 সালে ওনার লেখা প্রাসঙ্গিক। এ লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হু রাইটস ডিকশনারিজ। লেক্সিকোগ্রাফার কাকে বলা হয়? যে ডিকশনারি রচনা করে। এই জন্য আলেকজান্ডার পোপকে বলা হয় ফার্স্ট লেক্সিকোগ্রাফার অফ ইংলিশ, অর্থাৎ ফার্স্ট ডিকশনারি কি উনি রচনা করেছিলেন, এই জন্যই ফার্স্ট লেক্সিকোগ্রাফার। এ মৌনফুল পয়েম, মৌনফুল মানে হচ্ছে আপনার শোকগীতি, মানে শোকতপ্ত কবিতা, শোকগ্রস্ত হয়ে লেখা কবিতা। রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ানস লাভ, কারো ভালোবাসার মানুষের মৃত্যুতে যে শোক কবিতা লেখা হয় তাকে কি বলা হয়? তাকে আমরা বলি এলেজি। এলেজি মানে হচ্ছে শোকগাথা। এলেজি মানে কি? শোকগাথা। হোপফুলি আমরা এই কন্টেন্টটুকু বুঝতে পেরেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডার্জ? দেখেন ডার্জ হচ্ছে একটা টার্ম, এটা আমরা বলতো ওই এলেজিগুলো আমরা লাস্ট লেকচারের দিকে আমরা দেখবো, যেহেতু এখানে আমরা এলেজি টার্মটার সাথে পরিচিত হচ্ছে, এই জন্য আমরা একটু ব্যাখ্যা করছি। ডার্জ বলা হয় এ সং, এক ধরনের গান। এই গানটা কেমন গান? এ সং এক্সপ্রেসিং গ্রিফ, আপনার কি আপনার হতাশা, আপনার কষ্ট, এগুলোকে প্রকাশ করবে। গ্রিফ, ল্যামেন্টেশন অ্যান্ড মর্নিং, শোক। হ্যাঁ, তারপর হচ্ছে কি নিজের মনের বিলাপ, নিজের মনের কি গ্রিফ বা হতাশা বা নৈরাশ্য, এই জিনিসগুলোকে কিন্তু প্রকাশ করে যে গান দ্বারা, সেই শব্দটাকে আমরা বলি ডার্জ। হ্যাঁ, লাইসিডাসকে লিখেছেন জন মিল্টন। বলেছিলাম তিনটা রচনা জন মিল্টনের গুরুত্বপূর্ণ। নাম্বার 1 প্যারাডাইস লস্ট, নাম্বার 2 প্যারাডাইস রিগেন, নাম্বার 3 কি? লাইসিডাস। এই তিনটা হচ্ছে ওনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাইট আপ। সো এই পার্টে আমরা এতক্ষণ ধরে যেগুলো করতেছি সব কিন্তু দেখেন আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দেখেন কতবার আসছে। হ্যাঁ, এটা কি? আলেকজান্ডার পোপ। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট? আমরা ইতিমধ্যে পড়েছি, এই প্রশ্ন রিপিট হয়েছে। জোনাথন সুইফট। যেভাবে রিপিট হয়েছে সেভাবে উঠিয়েছি দেখানোর জন্য যে এক প্রশ্ন কতবার আসে। হু ইজ দ্য ফেমাস মক হিরোইক পয়েট? মক হিরোইক পয়েট আমরা কাকে বলি? আলেকজান্ডার পোপকে আমরা বলি। রেস্টোরেশন পিরিয়ড শুরু হয় কত সাল থেকে? 1660 থেকে। 1660 থেকে হচ্ছে আমাদের রেস্টোরেশন পিরিয়ডটা সূচনা হয়। 1600 থেকে না, 1660 থেকে। হু হ্যাজ রিটেন রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসোর কে লিখেছেন? একজনই বলছিলাম, ড্যানিয়েল ডিফো। সে বিখ্যাতই শুধুমাত্র রবিনসন ক্রুসো রচনা করার জন্য। রবিনসন ক্রুসো কি একটা অ্যাডভেঞ্চার নোভেল। হ্যাঁ, আর হু রোড দ্য বুক আইভ্যান হো? এটা দিয়েছে কারণ একবার এসেছিল, বলেছি না। আইভ্যান হো লিখেছেন স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট তার একটা রচনার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আইভ্যান হো। ঠিক আছে, তো এই যে আমরা যে কন্টেন্টগুলো দেখলাম, এগুলো হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আসা ফ্যাক্টস, এবং যেগুলো এসছে সেগুলো এখানে আমরা যা পড়লাম, এইটুকু যদি আমরা প্রপারলি পড়াশোনা করি, করে গেলে এই পার্ট থেকে আপনি নির্দ্বিধায় বেশ ভালো একটা মার্কস তুলতে পারবেন। আমরা নেক্সট সেগমেন্টে হোয়াট উইল ডু, উইল ডিসকাস অ্যাবাউট দ্য কি ইম্পর্টেন্ট পিরিয়ড, যেটা এখানে কী আছে, আমরা রোম্যান্টিক পিরিয়ড নিয়ে আমরা রিভিউ করবো। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে। we are coming back with the discussion regarding the romantic period of English literature. Till then সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট সেগমেন্টে।